আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো কিংবা খারাপ স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে যদি 5 মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখো, তাহলে তোমার কিন্তু এই আইসিটিতে এ প্লাস মিস হবে না কখনোই, যতই খারাপ স্টুডেন্ট হও তুমি। কারণ হচ্ছে দেখো, এক ভিডিওতে তুমি যা পাচ্ছ, এই এক ভিডিওর ভিতরে কয়টি কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন আসবে, কিভাবে তুমি দেবা, এবং সেই প্রত্যেকটা অধ্যায়ের কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলো থেকে সবসময় প্রশ্ন আসে, সেগুলো শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু বলে দিয়েছে যে এই টপিকগুলো তোমার পড়তে হবে। কারণ হচ্ছে শর্ট সিলেবাসে, তোমার আইসিটির শর্ট সিলেবাসে সব টপিক নাই। ধরো প্রথম অধ্যায় আছে, প্রথম অধ্যায়ের আবার সব টপিক নাই, কিছু কিছু টপিক বাদ দেওয়া হয়েছে, সেগুলো থেকে কখনোই প্রশ্ন আসবে না। এখন তুমি যদি না জানো, তুমি জানো প্রথম অধ্যায় আছে, তার মানে প্রথম অধ্যায়ের কিছু টপিক বাদ দিছে, সেইগুলো যদি না জানো, তাহলে কিন্তু তুমি পুরো অধ্যায়টাই পড়লা, যাতে তোমার অনেকটা সময় নষ্ট হলো। এক্ষেত্রে গুরুত্বপূর্ণগুলো তুমি পাবাই, সাথে তোমাকে সৃজনশীলের ক নম্বরগুলো দেওয়া হচ্ছে, খ নম্বরগুলো দেওয়া হচ্ছে, এবং গ নম্বর কোথা থেকে পড়বা সেগুলো দেওয়া হচ্ছে। এরকম করে প্রত্যেকটা অধ্যায়ই দেওয়া আছে। এখন চলো এগুলো দেখার আগে, এগুলো তোমাকে আমি দিব, একদম পুরো সাজেশনটাই দিব, কিন্তু তার আগে দেখে আসি আমরা আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি নির্দেশনা আছে এবং কয়টি প্রশ্ন আসবে কোন অধ্যায় থেকে। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিতেছো, তোমাদের সবচেয়ে কঠিন সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে ইংরেজি এবং আইসিটি, যাদের কমন সাবজেক্টগুলোর কথা বলছি। যদিও সায়েন্সের কিছু সাবজেক্ট আছে কঠিন, কিন্তু তোমাদের আর্টস, কমার্স, সায়েন্স সবারই কমন সাবজেক্টগুলোর মধ্যেও সবচেয়ে বেশি ফেল করে ইংরেজিতে এবং আইসিটিতে। আইসিটি সাবজেক্টটা যদিও সহজ মনে হয়, কিন্তু এইটা একটা তোমাদের একটা সময় আইসা কঠিন একটা প্যারা দেয়। হয়তো যারা এ প্লাসের স্টুডেন্ট, এটার জন্য এ প্লাস মিস হয়, আর যারা মোটামুটি একটু মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট আছো, তাদের অনেকের ফেলও কিন্তু হয়ে যায় একটু যদি তোমার কঠিন হয়ে যায় আইসিটিটা সেক্ষেত্রে। এখন দেখো, কিন্তু আইসিটিতে টেকনিক করে পড়তে হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু শর্ট সিলেবাস দিয়েছে, এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু তোমার নির্দেশনা আছে যে তোমাদের কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন আসবে, কি কি পড়া লাগবে, তারা কিন্তু টপিকগুলো আলাদা করে দিয়েছে। এখন তোমার অবশ্যই আমার এই সাজেশনটি ফলো করে পড়লে এ প্লাস আসবে, এবং তুমি যদি মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট হও, তাও কিন্তু তোমার এ প্লাস চলে যাবে, এ প্লাসের কাছাকাছি। কারণ হচ্ছে কেন এই ভিডিওটা দেখবা, কেন গুরুত্বপূর্ণ ভিডিওটা, এক ভিডিওতে সব পাবা, সেটা আগে দেখে আসি চলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আসলে জানো এই জিনিসটা, তারপরে আমরা একটু এক নজর দেখে নেই, যাতে আমাদের মাথার ভিতরে থাকে যে কিরকম পরীক্ষাটা হবে। দেখো, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক প্রণীত চূড়ান্ত প্রশ্ন কাঠামো মানবন্টনটায় 100 নম্বরের পরীক্ষাটা হবে। তার ভিতর থেকে তথ্য অংশের জন্য 75 নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর, এটা তোমরা জানো যে প্র্যাকটিক্যালের জন্য 25 আছে, এবং বাকি তোমার পরীক্ষা দিতে হবে 75 নম্বরে। তার ভিতরে 75 নম্বরের ভিতরে 5টা সৃজনশীল লিখতে হবে তোমাকে, যেটা 50 নম্বর থাকবে, 10 করে টোটাল 50, এবং সৃজনশীল থাকবে তোমার 8টা প্রশ্ন আসবে, সেখান থেকে যে কোনো 5টি প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে। অর্থাৎ তোমার 5টা অধ্যায় আছে, সেই 5টা অধ্যায় থেকেও আবার কিছু কিছু টপিক বাদ দিছে, যেই টপিকগুলো আছে শর্ট সিলেবাসে, সেগুলো থেকে তোমার 8টা প্রশ্ন আসবে সৃজনশীল, 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, যেখানে তুমি 5-10কে 50 নম্বরে পাবা ওখানে। আর হলো তোমার সৃজনশীল থাকবে 25টা উত্তর দিতে হবে তোমাকে, এবং সেই 25টার জন্য 25 নম্বর, এই টোটাল 75, আর তোমার এই প্র্যাকটিক্যালে 25, এই টোটাল হলো 100 নম্বর তোমার। এখন এক্ষেত্রে আমরা একটু দেখে আসি যে তোমার বোর্ডের, দেখো তোমাদের যে আলাদা আলাদা বোর্ডের জন্য বিশ্লেষণ করে তুমি একটু পড়বা। আমরা একটু দেখে আসি যে প্রথম অধ্যায়টা যেটা আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, একটু তোমরা ওয়েট করো, তোমাদের কিন্তু ফুল সাজেশনটাই আমি দিব যে কোন অধ্যায় কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, এবং কোন টপিকগুলো থেকে কীরকম প্রশ্ন আসে, ক নম্বর কোনগুলো আসতে পারে, খ নম্বর কোনগুলো আসতে পারে, এবং কোনটা পড়লে তোমার জন্য ভালো হবে, সবকিছুই আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলবো। কারণ আমরা বিগত কয়েক বছর ধরেই, বিগত 5 বছর ধরে 5টি এইচএসসি পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে আইসিটি তারপরে সাজেশন দেই, সেই অনুযায়ী তোমাদের দিয়ে দেবো 100% কমন পড়ে আমাদের সাজেশন থেকে। এখন দেখো, এক্ষেত্রে আমরা একটু অ্যানালাইসিস করব, একটু টেকনিক করে আমরা দেখব যে আমাদের প্রথম অধ্যায় থেকে এবং দ্বিতীয় অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে কোন বোর্ডে কীরকম প্রশ্ন আসে। দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তির বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, এখান থেকে এই যে তোমার প্রথম অধ্যায়টা, ঢাকা বোর্ডে 2টো প্রশ্ন ছিল 2023 সালে। দেখো, 2023-এ কিন্তু শর্ট সিলেবাস ছিল তোমাদের, আর সেই 2023-এর সিলেবাস অনুযায়ী তোমরা পরীক্ষা দিতেছো। ঢাকা বোর্ডে কিন্তু 2টি ছিল, রাজশাহী বোর্ডে 1টি, যশোর বোর্ডে 1টি, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট 1টি করে, বরিশাল বোর্ডে আবার 2টি, এবং দিনাজপুর বোর্ডে 2টি, ময়মনসিংহে 1টি। এখানে 3টে বোর্ডে কিন্তু 2টো করে প্রশ্ন আসছে। এখন এই অধ্যায়টা দেখে বা অ্যানালাইসিস করে যা পাইলাম আমরা, সেটা হচ্ছে একটা প্রশ্ন তুমি মাস্ট বি পাবাই, যেটা তোমার থাকবে 100%, কিন্তু তোমার যদি ভাগ্য ভালো হয় তোমার বোর্ডে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে প্রথম অধ্যায় থেকেই, ঠিক আছে। দেখো, যে কোনো 3-4টা বোর্ডে কিন্তু হয়তো ঢাকা বোর্ডে গতবার 2টা আসছে, এবার একটা আসতে পারে,
রাজশাহী বোর্ডে একটা আসছিল, ওখানে দুইটা চলে আসতে পারে। এখান থেকে যদি দুইটা আসে তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে আবার তোমার একটা আসবে। আর যদি দ্বিতীয় অধ্যায় থেকে তোমার দুইটা আসে প্রশ্ন, সেক্ষেত্রে কিন্তু প্রথম অধ্যায় থেকে আবার তোমার একটা আসবে। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় অধ্যায় মিলে তোমার যে বোর্ডই হও না কেন, তিনটা প্রশ্ন তোমরা পাবাই 100%। এটা লিখে রাখো এবং গিয়ে মিলাইও। এই দুইটা অধ্যায় থেকে তিনটে প্রশ্ন তোমার কমন, প্রশ্ন দেওয়াই লাগবে টোটাল তোমার 5টা। আর দুইটা প্রশ্ন তুমি কোথা থেকে দেখবা সেটা হচ্ছে তোমার ব্যাপার, কিন্তু আমি সম্পূর্ণ অধ্যায় দিব, সবকটা অধ্যায়। তারপরে তোমার যে অধ্যায় ভালো লাগে সেখান থেকে তুমি পড়ে নিতে পারবা। আর একটা বিষয় তোমাদের কাছে শেয়ার করি, সেটা হচ্ছে তোমার ভাগ্য ভালো হলে কিন্তু তুমি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে 4টা প্রশ্ন কমন পাইতে পারো। কিভাবে আমি একটু দেখাই। দেখো 2023 সালে বরিশাল বোর্ডে যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এই প্রথম অধ্যায় থেকে 2টা প্রশ্ন কমন পাইছে, এবং তারাও কিন্তু শর্ট সিলেবাসই দিচ্ছে। আর তোমাদের এই সেম সিলেবাসই তারা কিন্তু আবার দ্বিতীয় অধ্যায় থেকেও 2টা প্রশ্ন কমন পাইছে। তার মানে 4টা প্রশ্ন কিন্তু তারা পাইছে এই 2টা অধ্যায় থেকেই। ঠিক আছে। আবার ঢাকা বোর্ডে তোমরা যারা ছিলে, দেখো ঢাকা বোর্ডে 2 নম্বর অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসছে এবং 1 নম্বর অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসছে। তার মানে 4টা প্রশ্ন তারা কমন পাইছে, 5টার ভিতরে 4টা কমন পাইছে প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে। আর প্রথম ও দ্বিতীয় অধ্যায়টা কিন্তু খুবই সহজ, খুবই সহজ। আবার দিনাজপুর বোর্ডটাও সেম, এখান থেকে 2টা, এখান থেকে 2টা পাইছে। এরকম করে তোমার ভাগ্য ভালো থাকলে প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে তুমি 4টা প্রশ্ন পাই যেতে পারো। আর বাকি যে 3টা অধ্যায় আছে সেইখান থেকে তুমি বাকি একটা প্রশ্ন দিলা। ঠিক আছে। যারা একটু মোটামুটি আইসিটির প্রিপারেশন নিছো তারা প্রথম ও দ্বিতীয় অধ্যায় আরও ভালো করে পড়ো। কী কী পড়বা একটু পরেই আমার এই সাজেশনের শেষের দিকে আমি দিব, কী কী পড়তে হবে, কী কী থেকে প্রশ্ন আসে। সেই টপিকগুলো থেকেই ঘুরে ফিরে আসে বারবার, বাকিগুলো থেকে আর আসে না। সেটা হচ্ছে আমরা অ্যানালিসিস করেই বের করছি। এখন দেখো এইটা দেখে তারপরে পড়ে নিও, এবং পরবর্তী এইটাও তো দেখছো তোমরা, এই 2 নম্বর অধ্যায় দেখো 2টাও আসে আবার একটাও আসে। টোটাল কথা 4টা তোমার ভাগ্য ভালো হইলে পাবা। আর একদম ভাগ্য ভালো টালো না, এছাড়া 3টা কনফার্ম পাবা, 100% পাবা এই 3টা প্রশ্ন এই 2টা অধ্যায় থেকে। তার মানে এই 2টা অধ্যায় তোমার পড়া লাগবেই। এবং সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এখানে সংখ্যা পদ্ধতি অংশটা এটা কিন্তু 2টা পার্ট। সংখ্যা পদ্ধতি অংশটা অনেকটাই যারা পড়েছো তাদের কাছে সহজ, কারণ হচ্ছে আইসিটিটা হচ্ছে এমন, না পড়লে কঠিন মনে হয় কিন্তু পড়লে অনেকটাই সহজ। এখানে আমি সাজেস্ট করব সংখ্যা পদ্ধতি থেকে তুমি একটু আবার ভালো করে দেখো, কারণ এখানে 2টা আসে। দেখো প্রত্যেকটা বোর্ডই, ঢাকা বোর্ডে 2টা, রাজশাহী 2টা এবং 3টাও আসছে, এবং 2টার নিচে কোনো বোর্ডই আসে না। তার মানে 3 নম্বর অধ্যায় থেকে তোমার 2টা প্রশ্ন থাকবেই। আর 2টা প্রশ্ন থাকে কিরকম জানো, 2টা ভাগ করে থাকে। যেমন সংখ্যা পদ্ধতি থেকে থাকবে একটা, ডিজিটাল ডিভাইস থেকে থাকবে একটা। এখন ডিজিটাল ডিভাইসটা আমার কাছে মনে হয় যে অনেক স্টুডেন্টের কাছে এটা একটু কঠিন লাগে, যার কারণে সংখ্যা পদ্ধতির কয়েকটা পদ্ধতি শিখলে হয়। বাইনারি থেকে অক্টল, অক্টল থেকে বাইনারি, এরকম করে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি একটা থেকে আরেকটা রূপান্তর, এবং ওই যে 2 এর পরিপূরক কাজটা ওটাও যদি তুমি একটু পারো দেখে নিলা, এবং বাইনারি যোগ বিয়োগ, এবং কি কি করবা সেটা আমি তো আমার সাজেশনের শেষের দিকে দিয়েই দেবো, সেটা নিয়ে টেনশন করো না। দেখো তার মানে এখান থেকে তুমি সংখ্যা পদ্ধতিটা একটু ভালো করে শিখলা। তো এই পারলা তুমি একটা, সংখ্যা পদ্ধতি থেকে পারলা একটা, এখান থেকে পারলা 2টা, এই হলো 3টা, এখান থেকে দিলে একটা, এই হলো তোমার 5টা প্রশ্ন। আর যারা একটু আরো ভালো করে প্রশ্ন মানে নিতে চাও, প্রিপারেশন নিতে চাও সকল প্রশ্নের, অর্থাৎ যারা রিস্ক নিতে না চাও যে 5টায় আমি 5টা লিখবো কিন্তু আমি প্রিপারেশন নিয়ে যাব 6টার কিংবা 7টার, তারা যেটা করবা, তারা 3-4 নম্বর অধ্যায়টাও পড়ে যাইতে পারো, ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। 4 নম্বর অধ্যায়টা দেখো ঢাকা বোর্ডে এখানে একটা আসছে, রাজশাহী বোর্ডে 2টা করে আসছে, আবার যশোরে একটা আসছে, এরকম করে আসছে, বরিশাল বোর্ডে একটা আসছে। অর্থাৎ যেই বোর্ডে তোমার এই পাশের 3টা থেকে বেশি বেশি দেবে 2টা করে, সেই বোর্ডে আবার এইখান থেকে ওয়েব ডিজাইন ও পরিচিতি HTML থেকে কিন্তু আসবে একটা করে। এখান থেকে একটু কমই আসে প্রশ্ন, একটা করেই বেশি আসে। এই ওয়েব ডিজাইন থেকে একটা তোমরা পাবা, এটা ধরে নাও। তাহলে যারা একটু বেশি প্রিপারেশন নিতে চাও তারা 1, 2, 3 নম্বর এবং 4 নম্বর অধ্যায় পড়ে যাবা। আর যারা একটু 5টা যে হিসাব করে যাবা যে আমার 5টা হলেই হয়, সেক্ষেত্রে তোমরা 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরের সংখ্যা পদ্ধতিটা দেখে যাবা, বাকিগুলো শুধু MCQ পড়ে যাবা। কি MCQ পড়বা সেটা নিয়ে আলোচনা করবো একটু পরেই। এবং 5 নম্বর অধ্যায়টা দেখো, 5 নম্বর অধ্যায়টা থেকে দেখো এক্ষেত্রে একটি করে বেশি আসে এটা, এবং 4 ও 5 নম্বর অধ্যায়টা সেম, মানে খুব কম আসে। বেশি যেটা আসবে তোমার 1 নং, 2 নং এবং 3 নং প্রশ্ন, 3 নং অধ্যায় থেকে। ঠিক আছে, প্রশ্ন বেশি আসবে। এখন আমরা আসলে চলে যাই যে তোমাদের এর জন্য কি কি পড়বা, প্রত্যেকটা অধ্যায়ের আলাদা করে সাজেশন দিব, সেটা একটু দেখে নাও। দেখো এটা আবার একটু দেখো, যেভাবে প্রশ্ন সেট করা হবে, প্রথম অধ্যায় থেকে 2টি, দ্বিতীয় অধ্যায় থেকে একটা বা 2টি। এখন এই অধ্যায় থেকে যদি তোমার একটা আসে, এখান থেকে 2টা আসবে, এখান থেকে
যদি আবার এরকম মিলেই ঝিলেই দিবে আর কি, যেটা তোমার ওই পেশে আলোচনা করেছি তুমি বুঝেছো। আবার এমন কি আছে, তুমি এটা থেকে দুইটা পাইতে পারো, প্রথম অধ্যায় থেকে দুইটা, দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা, টোটাল 4টা, এবং তৃতীয় অধ্যায় থেকে দুইটা থাকবে মাসবে, এটার কোনো অপশন নাই, দুইটা থাকবে, কারণ এটার হচ্ছে পার্টটাই দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। এক্ষেত্রে আমরা প্রথম অধ্যায়ে যা গুরুত্বপূর্ণ অনেকবার আসছে ভার্চুয়াল রিয়েলিটি, এটা কিন্তু বেশি স্টার দেওয়া আছে। ভার্চুয়াল রিয়েলিটি টপিকটা তুমি পড়বাই যেভাবেই হোক, ভার্চুয়াল রিয়েলিটি টপিকটা পড়ে যাও। যারা মোটামুটি একটু মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট আছো, তারাও যদি প্লাস পাইতে চাও, তোমার এই টপিকগুলো পড়লেই হবে, তুমি গিয়ে এরপরে লিখে দিয়ে আসবা। এবং বায়োমেট্রিক্স পড়বা, বায়ো ইনফরমেটিক্স পড়বা, ক্রয় সার্জারি পড়বা, ন্যানো টেকনোলজি পড়বা, রোবোটিক্স পড়বা, এবং একটু কম গুরুত্বপূর্ণ আছে এই নিচেরগুলো। যারা একটু কম পড়তে চাও, যে আমি এত পড়তে চাই না, তারা এই যেগুলো বড় বড় লেখা এইগুলো একটু পড়বা। আর যারা একটু সিরিয়াসভাবে পড়াশোনা করো, তারা এগুলো দেখবা। আমি সাজেস্ট করি এই কটা সবই দেখতে পারবা, যেহেতু একদিন বন্ধ আছে তোমার, এবং তুমি একজন এইচএসসির স্টুডেন্ট, অবশ্যই তুমি বই খাতা নিয়ে বসলে এটা পারবা করতে, মানে এগুলো এই টপিকগুলো পড়তে পারবা। এবং জ্ঞানমূলকে যেগুলো পড়বা, তোমার সৃজনশীল, এটা ছিল টপিক, যে টপিকগুলো পড়বা। আর এখন এই টপিক থেকে যেভাবে প্রশ্ন থাকতে পারে, সেই ক নম্বরের প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এই প্রশ্নগুলোর উত্তরটা তুমি কোথায় পাবা? তোমার যদি গাইড বই থাকে, তুমি যদি টেস্ট পেপার না কিনে থাকো, সেক্ষেত্রে তোমার গাইড বই থেকে তুমি খুঁজে পাবা এগুলো, সেই ক নম্বরগুলো পড়বা। এই 11টা ক নম্বর এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোই ঘুরে ফিরে আসে বারবার। এখান থেকে দেখো, এই যে ফ্লাইট সিমুলেশন, এইটা বাদে বাকিগুলো একটু বেশি আসে, এটা তারপর রাইখে দিলাম। আর যদি তোমার টেস্ট পেপার থাকে, তাহলে তুমি টেস্ট পেপারটা খুলে দেখো, এগুলো তুমি পাবা। বিশেষ করে তোমার 2023 সালের সকল বোর্ডের প্রশ্নগুলোর ক, খ, গ, এগুলো তোমরা একটু পড়ে যাও। খালি শুধু 2023 সালের বিগত 2023-এর এর বাইরেরটা একটু কম পড়বা, কিন্তু 2023 সালে যেগুলো আসছে, তুমি টেস্ট পেপার কিনলে তোমার টেস্ট পেপারে আছে 2023 সালের সকল বোর্ডেরটাই পড়বা। ইভেন তোমার বোর্ডেটা অনেকে বলে কি, আমি যেন আছি ঢাকা বোর্ডে, তার মানে আমার ঢাকা বোর্ডে যে প্রশ্ন আসছে গতবার, এবার আর আসবে না, এরকমটা না। তোমার ঢাকা বোর্ডেরটাও তুমি পড়ে যাবা, কারণ আইসিটির ওরকম বোর্ড দেখে না। আইসিটি হচ্ছে তোমার বোর্ডে যা গতবার আসছে সেটাই আবার রিপিট করতে পারে, এমনটাই হয়। আমরা অ্যানালাইসিস করে এটা দেখেছি। এখন ক নম্বরের জন্য এই টপিকগুলো পড়ে যাবা, এবং খনং যেটা অনুধাবনমূলক, এই টপিকগুলো পড়বা খনংয়ের জন্য। খনংয়ের এগুলোই বারবার রিপিট করে। এরপরে গণমের জন্য যেটা পড়বা, সেটা হচ্ছে গ নম্বরে আসে কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল, দিনাজপুর বোর্ডের 23 সালের গুলো, এবং ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, দিনাজপুর বোর্ডের 19 সালের গুলো। কারণ কি, এখন দেখো 19 সালে কিন্তু আরো বোর্ড ছিল, এই কটা বোর্ড কেন? কারণ এই বোর্ডের বাইরে যেগুলো আসছে 19 সালে, সেগুলো শর্ট সিলেবাসের বাইরে ছিল। এই কারণে 19 সালে যেগুলো আসছে, এইগুলো মানে তোমার শর্ট সিলেবাসে যেগুলো আছে, এবং 19 সালে এই ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডে যেগুলো আসছে, সেগুলো তোমার শর্ট সিলেবাসের ভিতরে আছে, বাকি টপিকগুলো নাই। যার কারণে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। তুমি এই কটা বোর্ড, খালি এই কটা বোর্ডের গ পড়বা, ঘর জন্য খ তো এগুলো পড়বা, ক এগুলো পড়বা, এবং গয়ের জন্য, অর্থাৎ যেটাকে তোমরা ছোট গ এবং বড় গ বলো, সেই ছোট গ বড় গয়ের জন্য এই টপিক এগুলোর পড়বা। এই যে সৃজনশীলগুলো, এই সৃজনশীলগুলোর গ নম্বরে যেটা আছে সেটা ভালো করে পড়ে যাবা। দেখো, এরপরে নেক্সটে চলে যাই আমরা 2 নম্বর অধ্যায়। 2 নম্বরের অধ্যায় হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এখানে টপিকগুলো, গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে নেটওয়ার্কিং টপোলজি। এই নেটওয়ার্ক টপোলজি থেকে কিন্তু প্রশ্ন আইসেই থাকে। 2 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন দিবে, অথচ নেটওয়ার্ক টপোলজি থেকে দিবে না, সেটা হতেই পারে না। নেটওয়ার্ক টপোলজি একটু দেখবাই, কয়টা টপোলজি, এবং ক্লাউড কম্পিউটিং, তারবিহীন মাধ্যম, এবং ডেটা ট্রান্সমিশন মোড, এই টপিকগুলো হলো তোমরা পড়বা। এবং এই টপিকগুলো থেকে ক নম্বর যেগুলো থাকতে পারে, এই 16টা ক নম্বরে একটু দেখবা, এবং তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা ভিডিও থামিয়ে তারপর লিখে নিতে পারো, কিংবা ভিডিও থামিয়ে খুঁজে নিতে পারো, যেটাই খুশি। এবং খ নম্বরের এই টপিকগুলো পড়বা। পরবর্তীতে দেখো, এখানে খ নম্বরের 5-এর পর থেকে 6 থেকে এই 16টা আছে, কারণ এটা হচ্ছে অধ্যায়টা একটু বড়, যার কারণে একটু বেশি রাখা হয়েছে। এর ভিতরে এই যে ফুল ডুপ্লেক্স, এই ডুপ্লেক্সের, হাফ ডুপ্লেক্স এবং সিমপ্লেক্স, এই প্লেক্সের জিনিসগুলো একটু ভালো করে পড়বা। টপোলজি তো আসি এই খননের জন্য, এবং সিনক্রোনাসের যে বিষয়টা আছে, এই বিষয়টা থেকে একটু 2 নম্বর অধ্যায় থেকে বেশি থাকে। দেখো, আর এই 2 নম্বর অধ্যায়ের তুমি গণাঙ্গের জন্য যেগুলো পড়বা, গ এবং ঘ, যেটা ছোট গ বড় গ বলো, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, দিনাজপুর বোর্ডের 2023 সালের গুলো। আর যদি পারো 2023-এর সকল বোর্ডই দেখবা, ওখানে যদি তোমার যেগুলো দেওয়া আছে টেস্ট পেপারেই। আর ঢাকা, যশোর, সিলেট, এবং 2019 বোর্ডের এই 3টা তুমি পড়লেই হবে, 2019 সালের 3টা বোর্ড পড়লেই হবে। ওকে, এরপরে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের জন্য যা পড়বা, 2-এর পরিপূরক পদ্ধতির ব্যবহার করে যোগ এবং বিয়োগ নির্ণয়,
এবং বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর, একটা সংখ্যা থেকে অন্য একটা সংখ্যায় তুমি কিভাবে নেবা সেইটা শিখে যাবা যদি তুমি এই সংখ্যা পদ্ধতি থেকে উত্তর দিতে চাও। লজিক গেট থেকে দেখবা যদি তুমি ডিজিটাল ডিভাইস থেকে উত্তর করতে চাও। এবং এগুলো থেকে যে প্রশ্নগুলো বেশি আসে বারবার, কোড কি থেকে শুরু করে এগুলো এই 5টা আছে এখানে, এবং এই পাশে আছে বাকি কয়টা, এই 17টা ক নম্বরের জন্য, যেগুলো কনংয়ের। ঠিক আছে, এরপরে কনংয়ের এগুলো পড়লে এনাফ। পরবর্তীতে খনংয়ের জন্য যেগুলো আসে এইগুলোই বারবার আসে। তুমি যদি একটু বেশি পরিশ্রমী স্টুডেন্ট হও, তুমি যদি আরো বেশি পড়তে চাও, সেক্ষেত্রে তোমার টেস্ট পেপারে যে ক নম্বরগুলো আছে ওই ক নম্বরগুলোই পড়ে যাবা। আর একটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে তোমার টেস্ট পেপারে ব্যাংকে যেগুলো দেওয়া আছে, দেখবা টেস্ট পেপার পিছনের গুলো ব্যাংক আছে পিছনের দিকে, ব্যাংকের যে প্রশ্নগুলো সেই ব্যাংক প্রশ্নগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আছে 4র্থ অধ্যায় থাকবে তোমার ওয়েবসাইটের কাঠামো, ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ, HTML, ট্যাগ, লিস্ট, টেক্সট, হাইপারলিঙ্ক এবং টেবিল, ইমেজ ইত্যাদি। এগুলো পড়লে এনাফ। এর সাথে সাথে আরো ক নম্বরগুলো পড়বা, সকল বিগত সালের যেগুলো আসছে ক নম্বর সেগুলো। দেখো পঞ্চম অধ্যায়টা কি পড়বা, পঞ্চম অধ্যায় অ্যালগোরিদম, ফ্লোচার্ট, ধারা, লিপিয়ার, বড় সংখ্যা, ছোট সংখ্যা নির্ণয় এবং ফাইন্ড বিগ নাম্বার হচ্ছে এটার ইংরেজিটাই, এবং ঘর, এভারেজ অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয়, এইগুলো যদি পড়ো এবং এর সাথে সকল ক নম্বরগুলো পড়বা তাহলে তোমার এনাফ। দেখো এক্ষেত্রে আমি আর বাকি অধ্যায়গুলো নিয়ে এরকম দিব না, তোমার অনুধাবনমূলক কিংবা ক নম্বরে দিব না, কারণ বাকি যে অধ্যায়গুলো 3 নম্বরের পর যে 4-5 অধ্যায়গুলো, সেই 4-5 অধ্যায়গুলোর জন্য তুমি তোমার টেস্ট পেপার থেকে বিগত সালের গুলো পড়বা, ব্যাংক অ্যানালাইসিস করবা, কারণ এই অধ্যায় 2টা থেকে একটা প্রশ্ন আসে এবং সেগুলোর জন্য এরকম নির্দিষ্ট করে দেওয়া যায় না যে এগুলো থেকে 100% আসবে, ওগুলো থেকে যে কোনোটা এসে যাইতে পারে। এই জন্য তোমরা পরে 4 এবং 5 নম্বর অধ্যায় থেকে যদি উত্তর করতে চাও, যারা করবা তাদেরকে কিন্তু একটু বেশি পরিশ্রম করতে হবে। তারা টেস্ট পেপার থেকে ওগুলো, টেস্ট পেপার যেগুলো দেওয়া আছে ওগুলো অ্যানালাইসিস করে যাও। ঠিক আছে, আর এটা মূলত যারা মিডিয়াম কোয়ালিটি স্টুডেন্ট আছো তারা কিন্তু আমি যেভাবে বলেছি 1 নং এবং 2 নং এর মানে 1 নম্বর অধ্যায় এবং 2 নম্বরের অধ্যায় ভালো করে শিখবা, এবং 3 নম্বর অধ্যায়ের যদি পারো সংখ্যা পদ্ধতি অংশটা শিখে যাবা। ওকে, এরপরেও যদি আইসিটি নিয়ে কোনো প্রশ্ন থাকে তোমাদের, সেটা অবশ্যই করবা, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা একটু আরো কম পারো আইসিটি নিয়ে, আইসিটির, তাদের জন্য আলাদা করে ভিডিও দেবো কিছুক্ষণ পরেই, একটু ওয়েট করো। এবং এখন একটা প্রশ্ন করতে পারো, সেটা হচ্ছে এমসিকিউ নিয়ে, যে এমসিকিউ কোথা থেকে আসবে। এমসিকিউ তুমি যাহা পড়বা তা হলো তোমার টেস্ট পেপার হোক কিংবা গাইড হোক, 2023 সালের যতগুলো প্রশ্ন আসছে সেগুলোর যদি ব্যাখ্যা সহ, দেখবা টেস্ট পেপার নিচে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যা সহ অ্যানালাইসিস করে তারপরে পড়বা। 2023 সাল থেকে কিন্তু বেশি রিপিট হবে, কারণ 2023-এর শর্ট সিলেবাসের পূর্ণাঙ্গভাবে ব্যবহার হয়েছে আইসিটির প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে। এক্ষেত্রে তুমি দেখবা যে এমসিকিউর আসলে 2023-এর প্রশ্নগুলো কিভাবে আসছে এবং কোন কোন তোমার টপিক থেকে আসছে। ধরো ক্রয় সার্জারি থেকে আসলে ওই ক্রয় সার্জারি টপিকটা তুমি ভালো করে পড়লে ওই টপিক থেকেই ওই প্রশ্নটা দেবে না যেটা আসছে, অন্য একটা প্রশ্ন দেবে কিন্তু ক্রয় সার্জারি থেকে দেবে, এরকমটা সিস্টেমটা। তাই এই জন্য এমসিকিউটা আসলে টেস্ট পেপার থেকে পড়ে যাও। এমসিকিউ আসলে বেশি নাই তোমার টেস্ট পেপারের 400 থেকে 500 অথবা 300 350 মতো আছে। দেখবা ব্যাংক আছে পিছনে, ব্যাংকের ওখানে ওই 350-400 পড়লেই হবে, এটা পারবা, যেহেতু একদিন বন্ধ আছে 300 এমসিকিউ শেষ করতে পারবা। সবার জন্য শুভকামনা রইল, সবাই পড়াশোনা করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সাজেশন পাওয়ার জন্য, এবং ভিডিওতে একটা লাইক করে দিও।